তিনতলা থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে কান খাড়া করে নীরা, যদি ভেতর থেকে কোনো কথা ভেসে আসে। এ এক অমোঘ আকর্ষণ। নীরা নিজেই বোঝে না কেন এত আগ্রহ ওর এই ভাড়াটিয়ার ব্যাপারে। ওদের হাসি কোলাহল শুনলে মনটা কেমন খারাপ হয়ে যায়। সেটা কেন হয় তাও নীরা বুঝে উঠতে পারে না। দোতলার সিঁড়ির লাগোয়া ডান দিকের ঘরে 2 মাস হলো নতুন ভাড়াটিয়া এসেছে স্বামী স্ত্রী। ওদের সবকিছুতেই নীরা তীক্ষ্ণ দৃষ্টি। ঘরগুলো খালি হবার পর অনেক দিন পর্যন্ত টুলেট লাগানো ছিল সেখানে। কত লোক দেখতে আসতো তখন। সবার এক কথা, রান্নাঘরটা বড্ড ছোট। তারপর একদিন অভিরূপ এলো। নতুন চাকরি নিয়ে কিছুদিন হলো জয়েন করেছে শিলিগুড়িতে। অন্য একটি বাড়িতে আপাতত থাকে। সেদিন বেল বাজলে বাড়ির কাজের মেয়েটি বলল, বৌদি, একজন হিরোর মতো লোক ঘর দেখতে এসেছে। কাজের মেয়েটি এমনই, সব সময় ফাজলামি করে নীরার সাথে। বলে, তুমি হাসো না তো, তাই হাসানোর চেষ্টা করি। আজ নীরা কি ভাবলো কে জানে। নিচে নামলে অন্য সময় ম্যাক্সির উপর একটা হাউসকোট চাপায়, আজ আর সেটা করল না। চটপট একটা সালোয়ার পরল। একটু অন্যরকম দেখায় সালোয়ারে। নিচে নেমে অভিরূপকে দেখে সত্যি থতমত খেল নীরা। লম্বা ফর্সা সুঠাম চেহারা, চোখে চশমা, শার্টের কালারটাও দারুণ। অল্প বয়সী ছেলেদের সাথে নীরা কথা বলতে তোতলায়। কি যে লজ্জা পায় ও। হঠাৎ অতনুর কথা মনে এলো। ছেলেটির চেহারার সাথে কোথায় যেন মিল আছে অতনুর। তবে অতনু তো আর এই ছেলে মানুষটি নেই। বয়স তো তারও বেড়েছে নীরার মতো। আসুন বলে দরজার তালা খুলল ও। অভিরূপী জিজ্ঞেস করলো প্রথম, কটা রুম আছে? তারপর ঘুরে ফিরে দেখলো ঘরগুলো। রান্নাঘরের কথা চিন্তা হতেই নীরার কপালে ভাঁজ পড়ল। অভিরূপ বলেছিল, কিচেনটা একটু ছোট। না হলে এই ঘরগুলো তো আমারও ভীষণ পছন্দের। আমি তো ওকে সবসময় বলি, চলো না দোতলায় চলে যাই, ঘরগুলো ঠান্ডা, ওঠানামার সমস্যা নেই। কিন্তু ওর আবার নিজের ঘরের প্রতি মায়া ভীষণ। এক নিঃশ্বাসে কথাগুলো বলল নীরা। রান্নাঘর দেখে অভিরূপ দাঁত দিয়ে ঠোঁট কামড়ালো। আচ্ছা, আমি দেখে গেলাম। একবার দেখি আমার মিসেসকে নিয়ে আসবো। যাবার সময় ফোন নম্বর নিয়ে গিয়েছিল অভিরূপ, আসার আগে ফোন করবে বলে। চাইলে অন্য লোককে দেখিয়ে তাদের ভাড়াও দিতে পারে বলে জানিয়েছিল। মাঝে 15-16 দিন কেটে গেছে, অভিরূপ ফোন করেনি। অন্য ভাড়াটিয়ার লোক এসে ঘর দেখে গেছে। কারো কারো পছন্দ হলেও নীরাই আগ বাড়িয়ে বলেছে, আসলে রান্নাঘরটা এতটাই ছোট যে আপনাদের একটু অসুবিধা হবে। লোক কম থাকলে ভালো হতো। অবশ্য সবই আপনাদের ব্যাপার। শেষ পর্যন্ত কেউই পছন্দ করেনি আর। নীরা মনে প্রাণে চেয়েছিল যেন অভিরূপরা এই ঘর পছন্দ করে। কোথায় যেন মিলোর অতনুর সাথে নীরা ধরতে পারছে না। কিছুদিন পর এসেছে সেই কাঙ্ক্ষিত ফোন। ফোন নম্বর দেখেই মৃদু শিহরণ অনুভব করেছে নীরা। ঘরগুলো কি আছে? আমার স্ত্রীকে নিয়ে আসতাম তাহলে। একজন পছন্দ করে গেছে। আমি ভাবলাম যদি আপনি আসেন, আজ বিকেলে আপনার স্ত্রীকে নিয়ে আসুন না, আমি থাকবো বাড়িতে, জানিয়েছে নীরা। কি মনে করে সেদিন একটু পরিপাটিভাবে সেজেছে নীরা। ওকে দেখে অবাক হয়েছে অলিক। এত সাজগোজ কি ব্যাপার? কেন, আমি সাজতে পারি না? না, কোথাও যাচ্ছ নাকি? আজকাল শাড়ি তো পরো না। এমনি পরলাম, ইচ্ছে হলো। নতুন বানিয়েছি ব্লাউজটা, কেমন ফিটিংস দেখাও হয়ে গেল। হ্যাঁ, পরে নাও। যা চেহারা হচ্ছে দিন দিন, কয়েকদিন পরে আর ফিটিংসের কিছু গায়ে ঢুকবে না। এবার থেকে ডায়েটিং করব ভাবছি। সে করো, তাতে কি চোখের তলার কালি সরবে নাকি মাথায় চুল গজাবে? বলে বেরিয়ে গেছিল অলিক হিন্দি সিনেমার গানের সুর গুনগুন করতে করতে। নীরা আয়নার কাছে সরে এসে দেখেছিল, সত্যি মনে হয় কেউ যেন পুরো করে কাজল পরিয়ে দিয়েছে ওর দু চোখে। গাল দুটো তুবড়ে গেছে একেবারে। চুলের সংখ্যা কমে কমে সামনের দিকটা ফাঁকা। ড্রেসিং টেবিলের উপরে রাখা ওর হানিমুনের হাসি মুখের ছবিটার সাথে আজকের চেহারা বড্ড আলাদা। মন খারাপ হলো নীরার। শাড়ি ছেড়ে ফেললো ও। চুল খোপা করে রাবার ব্যান্ড লাগালো। এই তো চেহারার সাথে সামঞ্জস্য সাজ। ঠিক 6টায় অভিরূপ এসেছিল, সাথে ওর বউ অপরূপা। মেয়েটির দিকে তাকিয়ে থাকতে থাকতে সামান্য সৌজন্যমূলক নমস্কারটুকুও জানাতে ভুলে গেছিল নীরা। প্রচ্ছন্নভাবে মনের মধ্যে খেলা করছিল একটা কথা, মেয়েটি কি ওর থেকে বেশি সুন্দরী? ওর বয়সে নীরা কি আরো একটু বেশি অ্যাট্রাকটিভ ছিল না? সেদিন আর নীরাকে ঘর দেখাতে হচ্ছিল না, অভিরূপই দেখাচ্ছিল ঘুরিয়ে ফিরিয়ে।
অপরূপা জানলার পাল্লা দুটো খুলে দিয়ে বলেছিল, এই ঘরটা আমাদের বেডরুম হলে ভালো হবে না গো? রাস্তার থেকে বেশ দূরে, আর এইখানে আমি পিয়ানোটা রাখবো। ওর দিকে চেয়ে থাকতে থাকতে নীরাও কোথায় হারিয়ে গেল কয়েক মিনিটের জন্য। ওরও খুব ভালো ছিল গানের গলা। নেশা বলতে বই পড়া আর গান গাওয়া, এই দুটো ছিল ওর জীবন। বিয়ের পর প্রথম দিকে কিছু সেভাবে বোঝেনি, পরে সকলের আচরণ দেখে দুটোকেই বিসর্জন দিয়েছিল নীরা। স্বল্পভাষী নীরা কাউকে মুখের উপর জবাব দিতে পারে না। যে পড়াশোনায় খুব খারাপ ছিল না, কিন্তু হঠাৎ বিয়ে বাড়ি গিয়ে সম্বন্ধ এসেছিল বিয়ের। ছেলের বিশাল বড় দোকান, ইলেকট্রনিক্সের ব্যবসা। ওর মৃদু আপত্তিকে কেউ পাত্তা দেয়নি। আবেগ, ভালোবাসা, প্রেম কোথায় ভেসে চলে গেছে। হ্যাঁ, নীরাও প্রেমে পড়েছিল অতনুর। একতরফা প্রেমে অতনুর সাথে হারিয়ে যেত ভাবনায়, স্বপ্নে। অতনু বুঝতে পারেনি সে ভালোবাসা, আর মুখ চোরা নীরাও কখনো মুখ ফুটে বলতে পারেনি মনের কথা। কলেজে পড়তে পড়তে হঠাৎ বিয়ে নীরার জীবনের সমস্ত ভালো লাগাকে যে একেবারে কোণঠাসা করে দেবে, সেটা বুঝতে পারেনি কেউই, ওর বাবা মাও না। নীরার ভাবনার মধ্যেই অপরূপার হাসি ভেসে এলো। আগে কথায় কথায় হাসির জন্য কম ধমক খেত না মায়ের কাছে, এখন তেমন হাসির কথা কখনো হয় না। বন্ধুদের সাথে যোগাযোগ নেই, আর অলিক তো বড্ড গম্ভীর। ওদের ঘর পছন্দ হয়েছে জানিয়ে দিয়ে ওরা চলে গেল। সে মাসের 1 তারিখে অভিরূপরা চলে এসেছিল নিচের তলার ঘরগুলোতে। নীরার ঘরের ঠিক নিচেই ওদের ঘর। কান পাতে নীরা, জানলা খুলে নিচের ঘর থেকে কোনো আওয়াজ শোনার চেষ্টা করে। কি শুনতে চায় ও? ভালোবাসার গান, নাকি অশান্তির বেসুরো ধ্বনি? একঘেয়ে নিয়মের জীবনযাত্রা ওর আর অলিকের। সকালে ব্রেকফাস্ট তৈরি করে সকলকে খাবার দেওয়া, শাশুড়ির ওষুধপত্র ঠিকমতো গুছিয়ে হাতে তুলে দেওয়া, রান্না করা, ছাদের টবে জল দেওয়া, পুজো করা, ঘর গোছানো, এমন হাজারো কাজের ভিড়ে হারিয়ে গেছে নীরা। কত দিন হলো ইচ্ছেগুলো মন খারাপের মেঘে ঢাকা পড়ে আছে। কতদিন ভেবেছে একটু গান নিয়ে বসবে, তখনই মনে হয়েছে কি হবে, কে কদর করবে ওর গানের? গান করলে ওর বাড়ির লোকজন খুশি হতো আগে, কিন্তু গলা সাধলে বিরক্তি প্রকাশ নীরাকে ব্যথিত করত। আসলে শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি ওর ভালোবাসা ছোট থেকে, তার জন্য গলা সাধতে হয় নিয়মিত। না হলে গলাটা যে খারাপ হয়ে যায় সেটা কাউকে বোঝাতে পারিনিও। সব ফানুসের মতো উড়ে গেছে দূরে। হঠাৎ অভিরূপ অপরূপা আবার উস্কে দিয়েছে ওর ভালোবাসা, ভালো লাগা। বেশ কিছুদিন পরেই একদিন বিকেলবেলা একটা প্লেটে খাবার নিয়ে হাজির অপরূপা। নিজের হাতে প্রথম বানালাম, দেখো তো কেমন হয়েছে, বলে কয়েকটা পাটিসাপটা তুলে দিয়েছে নীরার হাতে। অলিক তো খেয়ে ধন্য ধন্য করেছে। কয়েকদিন পরে এসেছে চিকেন ললিপপ। নীরার দেওরের ছেলে পিকলু তো মহা খুশি। রাতে অলিক বলেছে, তুমিও কিছু বানিয়ে দিও, তবে মেয়েটি রান্নার হাত অপূর্ব, গুণী মেয়ে। এমন মেয়ে বউ হিসেবে পেলে আর কি চাই। একটু বুকের পাশে ব্যথা অনুভব করেছে নীরা। এখন অত সুন্দরী নেই ও, তবে সাজগোজ করলে ওকেও বেশ লাগে। তারপর থেকে এক অদৃশ্য প্রতিযোগিতায় নেমেছে নীরা। অপরূপা কিছু পাঠাবার আগেই ওই হাতে করে নিয়ে যায় বাটি ভর্তি মোচার ঘন্ট, ধোকার ডালনা বা মুড়ি ঘন্ট। সংসার করতে করতে এটুকু বোঝে নীরা, ঘর থেকে দূরে থাকলে ছেলেমেয়েরা মায়ের হাতের এই খাবারগুলো ভীষণভাবে মিস করে। অপরূপার নিত্যকার ডাল ভেন্ডি যে ওর রান্নার পাশে পাত্তা পায় না সেটাও বুঝেছে। তবে মেয়েটির মধ্যে এক বিন্দু হিংসা নেই, প্রাণ খুলে প্রশংসা করে নীরার। অভিরূপ বলে, কি সুন্দর রান্না করে গো বৌদি, আমরা তো নিজেদের রান্না রোজ রোজ ফেলি, তুমি যে রান্না করো সেটাই এত ভালো হয় না কি বলবো। বা কখনো বলে, এই রান্নাটা ঠিক আমার মায়ের হাতে রান্নার মতন হয়েছে গো। ওদের রান্নাঘরের ডাইনিং টেবিলে এখন নীরার অবাধ যাতায়াত। আজকাল নীরার হাতের রান্না খেয়ে অলিকও খুশি। রান্নায় যেন জাদুকাঠির ছোঁয়া লেগেছে। বাড়ি ফাঁকা হলে এখন মুখে বেসন, লেবু, মধু মাখে নীরা। আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে, একটু বুঝি উজ্জ্বলতা ফিরে এসেছে। নিজেকেই নিজের ভালো লাগে। সেদিন গণেশ মন্দিরে যাওয়ার সময় নিচে হঠাৎ অভিরূপের সাথে দেখা। কি গো বৌদি, কি সুন্দর লাগছে তোমাকে, কোথায় চললে? মন্দির বলতেই ও বলল, চলো তোমায় পৌঁছে দিয়ে আসি। ইতস্তত করছিল নীরা, তারপর উঠেই পড়ল বাইকে। ওর কাঁধে হাত রাখবে কিনা ভাবছিল। অভিরূপ বলে উঠেছিল, ভালো করে ধরে বসো বৌদি, আমার কাঁধটা ধরো। ওর পেছনে বসে ভাসতে ভাসতে কোথায় যেন হারিয়ে গেল নীরা, যেমন ভাসত অতনুর সাথে।
মুখ ফুটে বলা হয়নি কত কথা, চাপা স্মৃতিগুলো কষ্ট করে উঁকি দিচ্ছে আজকাল। একটু একটু ভালো লাগায় মন প্রাণ ভরে ওঠে এখন। ভালো লাগে বাঁচতে। দুপুরে ফাঁকা সময় গলা সাধে নীরা। রাতে সবাই ঘরে ফিরলে খাওয়া দাওয়া শেষে পিছনের ব্যালকনিতে দাঁড়িয়ে গান গায়। যেন মন চায় অভিরূপকে শোনাতে। ও শুনুক কেমন গান গায় নীরা। ওর প্রশংসা শোনার জন্য ব্যাকুল হয় মনটা। গানটা সত্যি ভালো গায় নীরা। নিজের গানে নিজেই মুগ্ধ হয় ও। অলিক নীরার পরিবর্তনে অবাক হয়। এলোমেলো নীরা এখন ভীষণ পরিপাটি, যেন কোথা থেকে অনেক অনেক এনার্জি এসে ঢুকেছে ওর ভিতরে। সংসারের চাপ দিয়ে সত্যি ওকে নিজের সত্তা থেকে দূরে ঠেলে দিয়েছিল অলিক। টাকার পেছনে ছোটা দোকানদারের ভালো লাগা বলতে কিছু ছিল না। তবে ইদানিং নীরার সবকিছু এত কেন ভালো লাগে বোঝে না অলিক। মাঝে মাঝে রাতে শোবার ঘরে আবদার করে, একটা মিষ্টি গান শোনাও না নীরা। সংসার করতে করতে অনেক অবহেলিত হয়েছে নীরা। তার মনের খেয়াল কেউ রাখেনি। হারানো হাসি ফিরিয়ে দিতে কেউ কি পারবে? নীরার জীবনে ভালোবেসে চলা আর হলো কই? সবই অভ্যেস। একটু যে অন্যরকম লাগে নীরাকে, তার পেছনে নিচের তলার ভাড়াটিয়ারা যে আছে সেটা ভালোই বোঝে অলিক। নীরা প্রায় আফসোস করে ওর কাছে। ওদের কি সুন্দর সংসার, লড়াই ঝগড়া নেই। ওদের বোঝাপড়া ভালো, মিষ্টি মিষ্টি, তাই তো এমন সুখী থাকে ওরা। আবার কখনো বলে, একটু থামো তো। মনে হলো অভিরূপ চিৎকার করল। অভিরূপ অপরূপার নীরব উপস্থিতি ওর মনের আনাচে কানাচে। নিচের তলার ভাড়াটিয়া যেন প্রাণ এনে দিয়েছে ওর ভাবনায়। আলোচনায় তাই বারবার ওদের কথা। কয়েক মাস যেতে না যেতে ওদেরকে নিজের পরিবার ভাবতে শুরু করেছে নীরা। ওর সামনে অপরূপা কখনো অভিরূপকে একটু জোরে কথা বললে বা নিন্দা করলে নীরার মুখ ভার চোখ এড়ায় না অলিকের। অলিকের সন্দেহ জাগে নীরার প্রতি। এখন নীরা সাজে, খায় ঠিক মতো, গান করে। ছটফটে নীরা তার নিজের সত্তায় ফিরে আসছে যেন একটু একটু করে। মাঝে মাঝে ওদেরকে নিয়ে অলিকের সাথে কথা কাটাকাটি হয়ে যায়। বেশ কাটছিল দিনগুলো। সেদিন হঠাৎ অপূর্বাই প্রস্তাবটা দিল, সকলে মিলে কোথাও একবেলার জন্য বেড়াতে গেলে কেমন হয়। অলিক একটু কিন্তু কিন্তু করছিল। ওকেও রাজি করিয়ে ফেললো অপরূপা। ঠিক হলো সকলে মিলে যাবে সান্তালি খোলা। সেই মতো সবকিছু গুছিয়ে ওরা রওনা দিল। মাঝে জায়গায় জায়গায় গাড়ি থামিয়ে খাওয়া দাওয়া সারল ওরা। বেশিরভাগ খাবার ভোরবেলায় ঘুম থেকে উঠে বানিয়েছে নীরা। পাহাড়ি রাস্তায় গলা ছেড়ে গানও গাইছিল ও। সকলের প্রশংসায় ভাসতে ভাসতে নীরা যেন সেই কিশোরী নীরায় ফিরে গেল কখন। পিকলুও এসেছিল ওদের সাথে। পিকলু নীরার সাথে দৌড়াদৌড়ি শুরু করলে অপরূপাও যোগ দিল। এর মধ্যে হঠাৎ দৌড়াতে গিয়ে অপরূপা পড়ে গেল। পায়ে মচকা লেগেছে, পাটাকে সোজা করতে পারছে না। অভিরূপ ওকে বকাবকি শুরু করলো। এসবের কোনো মানে হয় রূপা? বৌদি না হয় হঠাৎ করে ছেলে মানুষই শুরু করেছে, তা বলে তুমি তুমি তো এমন করতে না। সব বয়সে সবকিছু মানায় না। অলিক দেখেছিল নীরার মুখে কালো ছায়া পড়েছে। অন্ধকারে ডুবতে ডুবতে এক পা করে পিছিয়ে গাড়ির দিকে এগোচ্ছে ও। চোখের বর্ষার জল। সেদিনের মতো ট্রিপ ক্যান্সেল করে ওরা ফিরে এলো ঘরে। অলিকদের বাড়িতে নামিয়ে গাড়ি নিয়ে অভিরূপ সোজা গেল ডাক্তারের কাছে। কিছুদিন পর হাতে এক প্যাকেট মিষ্টি নিয়ে ওপরের তলায় হাজির অভিরূপ। অপরূপা মা হতে চলেছে। ওরা আগে ঠিক বুঝতে পারেনি বা খেয়াল করেনি, না হলে কিছুতেই ঘুরতে যেত না ওভাবে। নীরা মনে মনে ভাবে, ঠাকুর রক্ষা করেছে যে সেদিন কোনো বড় বিপদ হয়নি, না হলে সারা জীবন দোষী হয়ে কাটাতে হতো ওকে। ওই তো প্রথমে দৌড়াদৌড়ি শুরু করেছিল। সেদিনের পর থেকে অভিরূপরা একটু পাশ কাটিয়ে চলতে শুরু করলো। সে কি নীরা মা হতে পারেনি বলে? অলিক ঠিক বোঝে না। অভিরূপের মা ওদেরকে মানা করতে পারে। এসব সংস্কার অনেকেরই থাকে, তাই তো সব জায়গায় যায় না নীরা, কষ্ট পায় ভেতরে ভেতরে। এরপর থেকে নীরাও গুটিয়ে যেতে লাগলো নিজের মধ্যে। অলিক ভাবল, একটু কষ্ট পাকো, বুঝুক স্বপ্ন আর বাস্তব কত আলাদা। নিচের তলার ভাড়াটিয়াদের যেন অস্তিত্বই নেই। তাদের কথা একবারও আর শোনা যায় না নীরার মুখে। আবার যেন পুরনো নীরা ফিরে এসেছে। অলিকেরও মন খারাপ করে মাঝে মাঝে ওর জন্য। অলিক ভালোবাসা বোঝে না, তবে নীরার সাথে ওর মায়ার বাঁধন তাকে তো অস্বীকার করতে পারবে না। তাই একদিন ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিয়ে অভিরূপকে জানিয়ে দিল, সে মাসেই ঘর খালি করতে হবে, কারণটা একান্তই ব্যক্তিগত। অভিরূপ বুঝেছিল, তাই আপত্তি করেনি। মেনে নিলে সকলেই ভালো থাকবে।
নিজের ভালো থাকা নিয়ে কজন আর চিন্তা করে, কজন নিজের মনের খবর রাখে। দুটো অচেনা ছেলে মেয়ে দমকা হাওয়ার মতন এসেছিল নীরার জীবনে, উড়িয়ে নিয়ে এসেছিল হাসনুহানা ফুলের গন্ধ। তাকে আত্মস্থ করতে না করতেই অন্য কোন দিকে ভেসে গেল সব। অভিরূপরা চলে যাবার পর নিচের তলায় আবার নতুন ভাড়াটিয়া এসেছে। এখন আর নীরা কান পাতে না ওদের কথায়। নীরা ভাবে যেটুকু পেয়েছে তাকেই নিজের করে ভালো লাগাতে হবে, যা তার হয়নি তাকে নিয়ে আকাশ কুসুম কল্পনায় সার।